আপনার সঙ্গে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ, আমার সঙ্গে আজকে অতিথি শিক্ষক এবং লেখক আসফার হোসেন। আপনাকে স্বাগত। আমি আপনার সঙ্গে যে আলাপটা শুরু করতে চাই সেটা হচ্ছে যে একসময় আমাদের গ্রামে বা শহরের পাড়া মহল্লা আমরা বড় লোকদের বাড়ি দেখতে যেতাম, তাই না? হ্যাঁ, দৌড়ে যাওয়া, বড় লোকদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা, গেটের সামনে উকি দেয়া। এবং সুনীলের একটা কবিতাই আছে, বড় লোকের বাড়ির দাঁড়িয়ে গেটের সামনে দাঁড়িয়ে কেন কি সেই রাস উৎসব আমরা দেখেছি। সেটাও সেই ছেলেবেলায় অল্প বয়সেও সেটাও ওই দেখার সাথে সাথে কবিতা পড়ার ভিতরেও যে কবিতার ভিতরেও বড় লোকের বাড়ি দেখার যে ব্যাপারটা থাকে ওইটাও। হ্যাঁ, আমাদের সাহিত্যে নানাভাবে এসছে, উপন্যাস, গল্পে বা কবিতায়ও। আমি জীবনানন্দের কবিতাতেও আছে। আপনি বলছিলেন যে সেটা আমরা হয়তো আপনার কাছে শুনবো। কিন্তু এই যে আমাদের ছোটবেলায় দেখা বড় লোক এবং এখনকার বড় লোক, এই বড় লোকের তো একটা রূপান্তর বিবর্তন ঘটেছে। হ্যাঁ, তো সেটা নিয়ে যদি বলবো, আমরা বড় লোক বলতে কাদেরকে জানতাম আর এখন বড় লোক বলতে আমরা কাদেরকে বুঝি, সেটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। প্রথমে বলে রাখা দরকার যে বড় লোক শব্দটা এখানে বিত্তশালী অর্থে ব্যবহৃত করা হয়, যদিও আপনি জানেন যে অনেকেই হ্যাঁ কেউ প্রশ্ন তোলে বড় লোক কি? বড় লোক হচ্ছে যার মন বড়, সে হচ্ছে বড় লোক। এই বড় লোকটা ঠিক বিত্তশালীদের ক্ষেত্রে প্রযোজ্য না। কিন্তু আমরা আমাদের যে ডিসকোর্স, সেই ডিসকোর্সের ভেতরে বাংলাদেশি মধ্যবিত্তের ডিসকোর্সে বড় লোক বলতে বিত্তশালী বোঝায়। তো সেই অর্থে আমি বড় লোক শব্দটা ব্যবহার করব। যে পৃথক রাষ্ট্রিক সত্তা হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের পর আমাদের যে অর্থনীতি, সেই অর্থনীতি তো একটা বিধ্বস্ত অর্থনীতির মধ্যে গেল এবং বিধ্বস্ত অর্থনীতি দিয়ে আমাদের যাত্রা শুরু। এই অর্থনীতির যে পুনর্গঠন দরকার ছিল যেভাবে, সেই পুনর্গঠন আমরা সেভাবে লক্ষ্য করিনি, বরঞ্চ শুরু থেকেই আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে একটা পুঁজিবাদ তো আছেই, পুঁজিবাদের ভেতরেই তো বাংলাদেশ পুঁজিবাদ বিশ্ব ব্যবস্থা হিসেবে পুঁজিবাদের বাইরে তো আর বাংলাদেশ অবস্থান করে। সেই 70-এর দশকের কথাই যদি বলি, 70 এবং 80-র দশক, 70-এর দশক। কিন্তু শুরু হলো সেটা হচ্ছে লুণ্ঠন, আমি একে বলি লুণ্ঠনতন্ত্র, লুণ্ঠন দিয়ে শুরু হয়েছে এবং সম্পদ লুণ্ঠন করা। এবং এই সম্পদ লুণ্ঠন করে আমাদের এখানে যে বড় লোক, তাদের অংশ, বড় অংশ সেটা বিকশিত হয়েছে। যে সত্যিকার অর্থে আমরা যাকে বুর্জোয়া শ্রেণী বলি, সেই বুর্জোয়া শ্রেণী সত্যি কথা, এটা বাস্তব যে ইউরোপীয় বুর্জোয়ার মতো করে তো আর বিকশিত হয়নি, আর সেটা না হওয়ারই কথা। তার ঐতিহাসিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক কারণ রয়েছে। কিন্তু যে শ্রেণীটা বিকশিত হচ্ছে, বিত্তশালীরা, সেই শ্রেণীটা তো বিকশিত হতে চলেছে। যেটা আমরা লক্ষ্য করেছি, লুণ্ঠন তত্ত্বটা অব্যাহত রয়েছে। লুণ্ঠন বিভিন্ন ধরনের, সরাসরি লুণ্ঠন, একেবারে সম্পদ স্থাবর অস্থাবর, ব্যাংকের ভিতর দিয়ে লুণ্ঠন যেটা শুরু হয়েছে, ব্যাংক লুণ্ঠন শুরু হয়েছে, যেটার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এই প্রক্রিয়াটা অব্যাহত আছে এবং বড় লোক এর বিকাশটা কোন জায়গায় হচ্ছে, মৌলিক যে খুব একটা পরিবর্তন হয়েছে সেটা বলা যাবে না। বিকাশটা সংখ্যার দিক থেকে বেড়েছে, যে বেশি, তুলনামূলকভাবে বেশি বড় লোক আমরা এখন, মানে বিত্তশালীদের এখন আমরা দেখছি এই বাংলাদেশে, এটা বলা যেতে পারে। সেটা যে আবার খুব বেশি দেখছি তা না, কারণ সম্পদের কেন্দ্রীভবন এখনও অব্যাহত আছে। যেহেতু ব্যবস্থাটা পরিবর্তন হয়নি, যে ব্যবস্থা বড়লোক তৈরি করে, সেই ব্যবস্থায় যেহেতু মৌলিক কোনো পরিবর্তন আসে নাই, সুতরাং বড়লোকের চেহারা এবং চরিত্রও তেমনি মৌলিক কোনো পরিবর্তন আসে না। আমি বলছি আছে, বাহ্যিক পরিবর্তন আছে, কিন্তু মৌলিক কোনো পরিবর্তন আসে নাই বলে আমি মনে করি। বড়লোক বলতে একটা ক্ষমতা বলার কথা আমরা বুঝতাম, যে আমরা গ্রামের বড় লোকদের বুঝতাম সে জোরদার, কিংবা হচ্ছে সে স্থানীয় সরকারের চেয়ারম্যান বা মেম্বার, কিংবা পরবর্তীতে আপনার মুক্তিযুদ্ধ পরবর্তী সময় বা বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে যেটা ঠিকাদার শ্রেণী, একটা পেশাগত শ্রেণী তৈরি হলো। তার আগে যদি আমরা আরও আগে যাই, সেখানে আমাদের বিভিন্ন রকম এই যে যেটা ইংরেজের সঙ্গে যাদের সম্পর্ক ভালো ছিল, তারপর যেটা বেনিয়া শ্রেণী যে তৈরি হলো, এভাবে তো বড় শ্রেণীর তৈরি হলো। এবং এখন আমরা দেখছি যে আপনি যেটা বিবর্তনে যেখানে এসে বললেন যে নানা রকম লুটতন্ত্র, হ্যাঁ, লুটেরাতন্ত্র বা লুটতন্ত্র, আমি বলি একচেটিয়া পুঁজিবাদ, আমাদের এখানে একচেটিয়া লুণ্ঠন। এবং আমরা দেখলাম যে এই যে যখন সারা পৃথিবী অসুখে, এই যে কোভিড কাল, সেখানেও কিন্তু আমাদের বাংলাদেশে কোটিপতির সংখ্যা বেড়েছে বাংলাদেশ ব্যাংকের যে হিসাবে। এই হ্যাঁ, সেই যে মানুষের এই যে একটা অসুখ, মন খারাপের সময়, এই একটা এই যে পুঁজিবাদের একটা সম্প্রসারণ বা বিস্তার ঘটলো, এটা সারা পৃথিবীব্যাপী হয়েছে। আসলে আমরা দেখতে পাচ্ছি যে এমনকি ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রতিবেদন অনুসারে, এবং আরও কিছু প্রতিবেদন, অক্সফ্যামের প্রতিবেদন আছে, অন্যান্য প্রতিবেদনে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে এই যে করোনাক্রান্ত বৈশ্বিক মহাদুর্যোগের মুহূর্তে যেটা লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে যে ব্যবসা তো বন্ধ থাকেনি, তারা নতুন করে ব্যবসা জমি, মানুষ কাজ হারিয়ে যাচ্ছে, মানুষের কাজ হারিয়ে গেছে, মানুষ বসে আছে। কিন্তু যাদের মুনাফা করার, যে বিশেষ করে কর্পোরেশনের যে মুনাফা হয়েছে, মানে
অভাবনীয় মুনাফা তারা করেছে। এটা এখন তো স্বীকৃত, এটা রেকর্ড করা আছে, এটা নিয়ে বই লেখা হয়েছে এর মধ্যে। হ্যাঁ, 20 সালে এবং 21-22 সাল, এই 3 সালে যে নতুন নতুন পার্ট স্টাডি বেরিয়েছে, তার থেকে তো আপনার যে কথাটা আপনি যেটা বললেন সেটা সত্য। এবং বাংলাদেশের ক্ষেত্রেও সেটা কোনো এক্সেপশন না, ব্যতিক্রম না, বাংলাদেশের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য অবশ্যই, সেটা তো। এবং এই যে আমরা যাদেরকে বড়লোক হিসেবে জানতাম, তাদের আবার একটা লক্ষণ দেখা যেত, তার পৃষ্ঠপোষক ছিলেন। সেইটা আমরা দেখতাম যে গ্রাম গঞ্জে, শহরে, মফস্বল শহরগুলিতে স্কুল, কলেজ, এই শ্রেণী বা সাংস্কৃতিক পৃষ্ঠপোষক তারা ছিলেন, সাংস্কৃতিক পৃষ্ঠপোষক ছিলেন, ছিল একদল ছিল। আবার বড়লোক, আমরা তো আমাদের বড়লোকটার মিশ্র চরিত্রের বড়লোক। এই অর্থে বলছি যে যখন বড়লোকের কথাটা আমরা যখন বলছি, বিত্তশালীদের কথা বলছি, শ্রেণীর প্রসঙ্গ এখানে খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের শ্রেণীর যে ডমিনেন্ট যদি কোনো একটা শ্রেণী যা রাজনীতিকে প্রভাবিত করে বিশেষভাবে, সেই শ্রেণীটা কিন্তু লোয়ার মিডল ক্লাস। যেমন ধরেন শেখ মুজিবুর রহমান লোয়ার মিডল ক্লাসটাকেই রিপ্রেজেন্ট করতেন। লোয়ার মিডল ক্লাস যারা ধরেন মধ্যবিত্ত, আমার শিক্ষক কায়সার হক বলেন খুবভাবে যে যারা ম্যাট্রিক পাস করে কেরানি হয়েছে, হ্যাঁ, ওই সময় এদের এই যে শ্রেণীটা, এই শ্রেণীটাই যে মানে পেশাজীবী শ্রেণীটা যে একটা ছিল, তো সেটা একটা হয়েছে। তো সেটার তো রিপ্রেজেন্টেশন আমরা লক্ষ্য করছি, ঠিক যেটাকে আমরা বলছি যে বিত্তশালী শ্রেণী, মানে সেই শ্রেণীটা তো আপনার সেটারও একটা মিশ্র চরিত্র আছে। যেমন ধরেন এই শ্রেণীটা হচ্ছে কেউ ইন্ডেন্টিং ব্যবসা করে হয়েছে, উৎপাদনমুখী ব্যবসা না। জীবনানন্দ দাশের একটা চমৎকার গল্প আছে যে কীভাবে ওই সেই 30-এর দশকে গল্পটা লিখেছে। গল্পটার নাম হচ্ছে কথা, শুধু কথা 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 কথা, 5 বার কথা। সেই গল্পের নায়ক হচ্ছে অবনীশ। তো অবনীশ তো কোনো উৎপাদনমুখী গল্পের নায়ক একজন ব্যবসায়ী যে টাকা বানায়, শুধু টাকা দিয়ে কীভাবে টাকা দিয়ে টাকা আনা যায়, এই বিষয়টা সে খুব ভাবে দেখে, যেটা ইন্ডেন্টিং এবং অন্যান্যভাবে। তারপর ব্যাংকিং, কথা বেচে টাকা আনা, কথা বেচেও টাকা আনা, তারপর এটাও আছে। তো এই সমস্ত কিছু, এবং মার্কসের একটা জেনারেল ফর্মুলা অফ ক্যাপিটাল আছে। তার মার্কসের প্রধান কাজ হচ্ছে পুঁজির প্রথম খণ্ডের 4র্থ অধ্যায়ে মার্কস একটা ক্যাপিটালের একটা সার্কিট দিয়েছেন, এভাবে একটা ইকুয়েশন দিয়েছেন এভাবে, সেটা হচ্ছে এম সি এম প্রাইম, এম ড্যাশ সি ড্যাশ এম প্রাইম। এখানে এম হচ্ছে মানি, টাকা, অর্থ, এবং সি হচ্ছে কমোডিটি, ধরেন আপনার পণ্য, যে পণ্য আপনি কিনবেন, কিনে একটু বেশি দামে বিক্রি করে যে টাকাটা আসবে সেটা হচ্ছে এম প্রাইম। অর্থাৎ টাকা পণ্যের এই যে চক্রের ভেতর দিয়ে, পণ্যের বেচাকেনার ভেতর দিয়ে এই যে টাকা যখন আরও টাকা আনে, মানে মুনাফা আনে, তখন সেটাকে পুঁজি বলা হয়। এটা হচ্ছে পুঁজির সাধারণ সার্কিট, কিন্তু পুঁজির সাধারণ সার্কিট না, আমাকে এম ড্যাশ এম প্রাইম, টাকা সরাসরি টাকা আনে। পণ্য উৎপাদনের ব্যাপার এখানে গুরুত্ব নাও পেতে পারে, পাওয়াও নাই, মানে সরাসরি এই যে পণ্য উৎপাদন বিমুখ প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় যুক্ত থেকেছে বাংলাদেশের বিত্তশালী শ্রেণী। এটা তো অবশ্যই বলতে হবে, কারণ ইন্ডেন্টিংয়ের আমরা আধিপত্য লক্ষ্য করেছি, হুন্ডির ব্যবসার আধিপত্য লক্ষ্য করেছি। আর তারপরে তো আরেকটা আছে যে শুধু ব্যাংক থেকে টাকা দিয়ে, হ্যাঁ, আবার টাকা দিয়ে টাকা আনা, এটার আমরা লক্ষ্য করেছি। হাউজিং স্টেটের আবার আরেক ধরনের ব্যবসা আমরা লক্ষ্য করেছি, হাউজিং এবং ভূমির ব্যবসা আমরা লক্ষ্য করেছি। তো এই যে এগুলোর ভিতর দিয়ে টাকা যারা বানিয়েছে, তাদের চরিত্রটা কিছুটা মিশ্র, এবং কিন্তু একটা ঐক্য হচ্ছে এই যে তারা উৎপাদন বিমুখ। তার অর্থেই যে কোনো উৎপাদন বিমুখ, মানে উৎপাদন একদম সম্পূর্ণরূপে অনুপস্থিত, সেটা বলছে না, যে আমি আধিপত্যের কথাটা এখানে। কিন্তু উৎপাদন যারা করেছেন তারাও তো বড়লোক শ্রেণীর, মানে হ্যাঁ, সেটা তো আরেকটা অন্য প্রেক্ষাপট, যারা শিল্প উৎপাদনের মাধ্যমে যারা গিয়েছেন। আমি ওই জায়গায় আসার আগে একটা ব্যবসা হচ্ছে, তাহলে এই যে বড়লোক হওয়া, মধ্যবিত্তের তো একটা স্বপ্ন, বাসনা, আকুতি, যাই বলি না কেন, সে বড়লোক হবে না। মধ্যবিত্তের তো, এবং এটা একটা আকাঙ্ক্ষার ভেতরে মধ্যবিত্ত, মানে আমাদের শ্রেণী তো মধ্যবিত্ত। মধ্যবিত্তকে আপনি কীভাবে চরিত্রায়িত করবেন? মধ্যবিত্তকে চরিত্রায়িত করার একটা বিশেষ, হ্যাঁ, একটা বিশেষ ইন্ডেক্সটা হচ্ছে যে এই মধ্যবিত্তের আকাঙ্ক্ষার ভেতরে। এখন মধ্যবিত্ত বড়লোক, বিত্তশালী হতে চায়, আর মধ্যবিত্ত এয়ার কন্ডিশনে থাকতে চায়, মধ্যবিত্ত এখন এখানে সংস্কৃতির প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যে সে একটা ওই সংস্কৃতি, কর্পোরেট সংস্কৃতি, লেখাপড়া মধ্যবিত্তই করে, লেখাপড়া করবে এবং টাকা পয়সাও বানাবে। তো এই অবস্থাটা, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে জায়গায় তাকে
ওইখানে ওইটার একটা নতুন ভার্সন। লেখাপড়া কিছু করবে, গাড়ি ঘোড়াও চড়বে, কিন্তু গাড়ি ঘোড়া চড়ার জন্য যে লেখাপড়াই যে সবসময় মুখ্য থাকছে তা না, তার যার যা করতে হয় সেটা এখন প্রমাণিত সত্য না। হ্যাঁ, তার যার যা করতে হয় সেটা সে করবে। এবং সে কারণে মধ্যবিত্ত যেটা করে, যে চক্রটা, সেটা হচ্ছে যে রাজনীতিক, হ্যাঁ, আমলা এবং বড়লোকী, ক্ষমতার যে বলয়, এইটার একটা অর্কেস্ট্রেটেড ক্লাস অ্যালায়েন্স। আমি এটা নিয়ে লিখেছিলাম আজ থেকে 15-20 বছর আগে, যে কিভাবে এই অর্কেস্ট্রেটেড ক্লাস অ্যালায়েন্স, মানে শ্রেণী সংহতি, এই অর্কেস্ট্রেটেড শ্রেণী সংহতির ভেতর দিয়ে কিভাবে বিত্তশালীদের উৎপাদন এবং পুনরুৎপাদন ঘটে আমাদের দেশে বা আমাদের অর্থনীতিতে। এবং সেই যোগ সাজস ছাড়া কিন্তু আপনি টাকা বানাতে পারবেন না। আপনি যদি ব্যবসা করেন, তো আপনি তো ব্যবসায়ী, টাকা বানাতে হবে, সুতরাং আপনার সাথে খুব ভালো সম্পর্ক থাকতে হবে, সরকারের লোকদের ভালো সম্পর্ক থাকতে হবে, আমলাদের ভালো সম্পর্ক, রাজনীতিকদের। এই যে অর্কেস্ট্রেটেড যে অ্যালায়েন্স, এই অ্যালায়েন্স ছাড়া এখানে সম্পদের এবং তাদের যে একটা আত্মীয়তা, তাদের এই বলয়ের যে আত্মীয়তা, সেখান থেকে তো বিচ্যুতি ঘটেছে। হচ্ছে এই যে আপনি যেটা বলছিলেন যে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত তো লাভ দিয়ে যাচ্ছে, বড়লোকের ওই প্রান্তে যাচ্ছে, লাভ দিয়ে উঠে যাচ্ছে, কিন্তু একটা শ্রেণীর একটা মানে দূরত্ব তো তৈরি হলো, নিম্ন মধ্যবিত্ত বা এই যে বিত্তহীনরা আরো বিত্তহীন হলো। বা সমাজে কি এখন মধ্যবিত্ত শ্রেণীটাকে আপনি দেখতে পারেন খুব বড়? সমাজে মধ্যবিত্ত শ্রেণী তো এক অর্থে আছে, সাংস্কৃতিকভাবে তো আছেই। মধ্যবিত্ত শ্রেণী একেবারে যে বিলুপ্ত হয়েছে, সেটা একটা তত্ত্ব এসছে, সেটাকে মানে সংস্কৃতি বা সাংস্কৃতিক মানে ধারক হিসাবে ধরে রাখার জায়গায় আপনি তাকে রাখছেন। অর্থনৈতিকভাবে এইভাবে বলা যেতে পারে যে মধ্যবিত্ত, আপনি যদি ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, তারপর আপনি যদি পেশাজীবীদের কথা বলেন, ডাক্তারদের দল, তারপর আপনার তো এটা তো আছেই। এরা যে একেবারে যে খুব টাকা পয়সা বানিয়ে খুব উপর দিকে আকাঙ্ক্ষা আছে, উপরে উঠেছে তা না, কিন্তু কিছু লোকের হাতে এত বেশি টাকা যে ওই যে দূরত্বটা, বৈষম্যটা, এই বৈষম্যটা এই মধ্যবিত্ত শ্রেণীর সাথেও আছে কিন্তু বেশ। এবং বৈষম্যের কথা যখন বলেছেন, বৈষম্য তো একটা বিশাল সমস্যা। বৈষম্য বাংলাদেশের হচ্ছে, আমি মনে করি প্রধানতম, মানে অন্যতম বেশ কিছু প্রধান সমস্যার একটা হচ্ছে বৈষম্য। এবং এই বৈষম্য, এবং গরিব হয়েছে আরও বেশি। হ্যাঁ, এখন বলবে অনেকে যে গরিব তো আগের মতো নাই, ঠিক আছে, কিছু পরিবর্তন ঘটেছে, কিন্তু বৈষম্যটা তো দূরত্ব বেড়েছে। এবং এটা নিয়ে তো স্টাডি হয়েছে অলরেডি, অর্থনীতিবিদেরা তারা নিজেরাই এই বিষয়টা একাধিকবার বলেছে, বাংলাদেশেই বলেছে। যদিও সরকারের একটা উন্নয়নের একটা প্রগতিবাদী ধারণা, সরকারের তো নিজের গল্প থাকেই, সেই গল্পটা অব্যাহত আছে, উন্নয়নের গল্প, যে উন্নয়ন মানে যেন মনে হচ্ছে শুধু জিডিপি বৃদ্ধি, উন্নয়ন মানে হচ্ছে সেতু করা, উন্নয়ন মানে হচ্ছে এই যে উন্নয়নের যে ধারণাটা, এই যে ডেভেলপমেন্টালিস্ট যে এই যে আইডিয়াটা, এটা তো একটা মেইন স্ট্রিম ধারণা। কিন্তু এই উন্নয়নের সাথে জনগণের সত্যিকারের জীবন, তাদের আকাঙ্ক্ষা, তার কি যোগ? আর আমাদের বাংলাদেশে আমরা যখন জনগণ কথাটা বলি, সেই জনগণ বলতে আসলে কারা বোঝায়, সেটা তো আমাদেরকে একটা দেখতে হবে। জনগণ মানে কি কেবলমাত্র এ পর্যন্ত আমরা মধ্যবিত্ত শ্রেণী এবং বড়লোকের কথা বলেছি, এদের সাথে সম্পর্কিত আছে যারা মধ্যবিত্ত নয়, যারা বড়লোক নয়, যারা বাংলাদেশে খেটে খাওয়া মানুষ, বাংলাদেশের কৃষক এবং শ্রমিক। সে বাংলাদেশের কৃষক এবং শ্রমিকের হাল কিরকম, বড়লোক, এদের কারণেই বড়লোক বড় হয়। মার্কসের একটা মোদ্দা কথা, শুধু মার্কসের না, এমনকি কিনস তিনিও এটা ধরেছিলেন যে কীভাবে বড়লোক হয়, গরিবদেরকে গরিব বানিয়ে বড়লোক হতে হয়। একটা উদাহরণ দেই, যে একটা উদাহরণ দেয় আমাদের দেশের খুবই একটা স্পষ্ট উদাহরণ, সেটা হচ্ছে যে আমাদের দেশ থেকে গড় প্রতি বছর আপনার প্রায় 80,000 কোটি টাকা, 80,000 কোটি টাকা, এক না দুই না, 80,000 কোটি টাকা পাচার হয়ে বিদেশে চলে যায়। এই যে পাচারটা হচ্ছে, টাকাটা কার? এই টাকা কোত্থেকে আসে? টাকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে। কোত্থেকে আসে এই টাকাটা? আমাদের যে পোশাক শ্রমিক যারা আছেন, আমাদের যারা পোশাক শ্রমিক আছেন, পোশাক শ্রমিকরা তো আমাদের প্রতি বছর ধরেন 22-23 বিলিয়ন ডলার আমাদের জন্য এখানে নিয়ে আসেন। এবং সেখানে 22 বিলিয়ন হচ্ছে আমাদের প্রবাসী শ্রমিক। তো প্রবাসী শ্রমিক, পোশাক শ্রমিকদের টাকা যাচ্ছে কোথায়? আপনি দেখেন, এই যে হচ্ছে, তার মানে তাদের টাকা এই লুটপাট করে আপনার বিদেশে পাচার হচ্ছে। এই যে টাকা যে পাচার হওয়ার যে ব্যাপারটা, এই টাকা পাচার হচ্ছে ভয়াবহ অবস্থা। এটাও তো বড়লোককে বড়লোক করে। এখন বড়লোকরা তো সেই কারণেই আমেরিকান ভিসা না পেলে মাথা খারাপ হয়ে যাবে, কারণ আমেরিকায় তারা টাকা পাঠিয়েছে, আমেরিকায় তাদের অনেক জিনিসপত্র। আমি একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে যে প্রশ্নটা আপনি করতে যাচ্ছিলাম বা যে বিষয়ে জানতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনি পেশাজীবীদের কথা বলছিলেন, নানা পেশা, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসকদের কথা বলছিলেন। এই পেশা শ্রেণীর মধ্যেও তো একটা বিভেদ তৈরি হয়েছে, তাদের মধ্যেও তো বড়লোক হতে পারা, বড়লোক হয়েছে, না হতে পারারও একটা
চাপা দীর্ঘশ্বাস কাজ করে। আমি বিরতিতে যাওয়ার সময় যে বিষয়টি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে এই যে পেশাজীবী যে শ্রেণী তাদের মধ্যেও কিন্তু একটা বিভেদ তৈরি হয়েছে, একটা যে তাদের মধ্যে কেউ হয়তো উপরতলায় গিয়েছেন, আমরা যাকে বড়লোক বলছি, আবার কেউ কেউ হয়তো পেশাগত নৈতিকতার দিকটা ধরে রেখে বা বড়লোক হতে চায়নি, সেই জায়গা থেকে তারা, হ্যাঁ সেটা তো আছে। যে কোনো শ্রেণী আসলে তাকে তার ভেতরে কত ভেতরের কিছু দ্বন্দ্ব এবং ভেতরের কিছু বিভাজন এবং পার্থক্য এগুলো লক্ষ্য করা যায়, সেটা তো বটেই। এবং এটাকে ওই একজনের কথা না উল্লেখ করলেই হয় না, সেটা হচ্ছে ফরাসি মার্ক্সবাদী দার্শনিক আলথুসারের একটা বিশেষ বর্গ ব্যবহার করেছিলেন, সেটা হচ্ছে ওভার ডিটারমেন্ট। মানে কোনো একটা বিশেষ যখন ফেনোমেনন বা কোনো একটা বিশেষ ঘটনাও হতে পারে বা কোনো একটা অভিজ্ঞতা যখন অনেক ধরনের ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এটাকে ওভার ডিটারমেন্ট বলা হয়। যেমন ধরুন একটা ট্রাক যখন খুব ওভারলোডেড হয় তখন যে অবস্থা, শ্রেণীর ব্যাপারটাতে কিন্তু একটা ওভারলোডেড অবস্থা জিনিসটা বোঝাতে পেরেছি তো। সুতরাং আপনাকে ঠিক খুব সরল সমীকরণে মধ্যবিত্ত শ্রেণীকে ফেলে দিয়ে বা সরল সমীকরণ হচ্ছে চিকিৎসকের এইসব শুধুমাত্র একটা শ্রেণীর অন্তর্ভুক্ত সেটা বলাটা যথেষ্ট না। সেই জন্য তার ভেতরের যে বিষয়, ভেতরের যে মানে তার পরস্পর বিরোধী বা বিরোধী সম্পর্ক এবং টানাপোড়েন সেগুলো লক্ষ্য করার দরকার, সেই ভেরিয়েবলগুলো আমাদেরকে দেখার দরকার আছে। সেইটা যদি আমরা দেখি তাহলে তো ওইখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা প্রায় বলা হয় না, সেখানে মধ্যবিত্তের ভেতরেই যেন এই যে শিক্ষকদের ভেতরে, আমি যদি শিক্ষক শ্রেণীটাই নিই, আপনি শ্রেণীর কথা মানে পেশাজীবীদের কথা বলি, ধরুন শিক্ষকদের কথা বলেন, তো শিক্ষকদের মধ্যে তো পার্থক্য রয়েছে। কেমন পার্থক্য রয়েছে? যারা পাবলিক ইউনিভার্সিটির শিক্ষক তারা যে পরিমাণ টাকা পায় তার চেয়ে তো বেশি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষক। ওদের মধ্যে আবার আচ্ছা এই না যে পাবলিক ইউনিভার্সিটির শিক্ষক প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষকের মতো টাকা বানাতে চায়, সেটাও তো আকাঙ্ক্ষার মধ্যে আছে। সেই জায়গায় তারা মিল আছে। শিক্ষক আছেন, আবার প্রাথমিক শিক্ষকদের কথা যদি বলেন, আপনি ধরেছেন ঠিকই, বা অন্যদের কথা বলেন, তো দুর্দান্ত দুরবস্থায় আছে। তো এগুলো তো সব কিছু মিলে যখন আপনি দেখেন তখন একটা পেশাজীবী দলকে আপনি ঠিক হোমোজেনাইজ আমরা করতে পারি, বড় লোকের যে নিয়ন্ত্রণ, এবং সেটা আমরা দেখলাম যে কিন্তু একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে তাদের সাথে যে উঁচু শ্রেণীর যে একটা বৈষম্য সেটা কিন্তু খুব পরিষ্কার। এত বেশি টাকা আরেকজনের যে সেইটা দেখা খুব চোখেই দেখা যাচ্ছে। এবং এই যে বড়লোকদের যে টাকার কথা বললেন, বড়লোকের আধিপত্যের কথা বললেন, প্রভাবের কথা আমরা বলছি, সেটা কিন্তু একদম সরাসরি যেখানে আঘাত করছে সেটা শিক্ষা। আমরা দেখছি শিক্ষাও কেনার যে ব্যাপারটা, শিক্ষা কেনার একটা বিষয়। খুব ভালো প্রশ্ন তুলেছেন। হ্যাঁ, এবং সেই জায়গায় তো বড়লোকরা ওটা কিনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি চিকিৎসার ক্ষেত্রে পরে যাব, আগে যদি আমি একদম শিক্ষার কথা বলি, যে আমরা প্রাথমিক শিক্ষার কথা বললাম, এখানে টাকার কথা বলে, আপনি যেখানে টাকা আছে টাকার প্রসঙ্গে একটু কথা বলার দরকার। আমার অত্যন্ত প্রিয় লেখক 19 শতকের শেষের দিকে বেশ কিছু গল্প লিখেছেন, 20 শতকের রুশ লেখক আন্তন চেখভের একটা গল্প আছে, সে গল্পের নাম হচ্ছে গুজবেরিজ। এবং এই গুজবেরিজ গল্পে আন্তন চেখভ দেখাচ্ছে যে টাকা কি কি করতে পারে। এবং তিনি ওই যে টাকা শিক্ষা কিনে, টাকা এটা কিনে, টাকা এই করে সেই করে, এই টাকাটা কার হাতে আছে। এবং গুজবেরিজে তিনি একটা চরিত্রের মুখ দিয়ে এই কথাটা বলিয়েছিলেন, আমি উদ্ধৃতি দিচ্ছি ইংরেজি অনুবাদে, মূল রুশ ভাষায় ইংরেজি, মানি লাইক এ ভডকা ক্যান ডু ক্রেজি থিংস। অর্থাৎ টাকা ভটকার মতোই সব অদ্ভুত সব কারবার করতে পারে। আমি মনে করি যে ভটকার চেয়েও বেশি, ভটকার দৌড় তো আছে, টাকার শক্তি তো আরও ছাড়িয়ে। আমরা বলি যে জ্ঞানই হচ্ছে ক্ষমতা, এমনকি জ্ঞানই অনেক কিছু। আমরা বলি যে টাকা কি বলে কি টাকাই ক্ষমতা, এটাও বলার দরকার, তাই না? আমরা বলি জ্ঞান ক্ষমতায়, ভাষা ক্ষমতা, টাকাও বিশেষ অত্যন্ত ক্ষমতা। এবং টাকা কত ক্ষমতাবান সেটা বোঝানোর জন্য কার্ল মার্কসের একটা, আমি এটা একটু বলছি, আমি আসছি, কার্ল মার্কসের একটা অসাধারণ একটা কাজ আছে, তার ইকোনমিক অ্যান্ড ফিলসফিক্যাল ম্যানুস্ক্রিপ্টস অফ 1844, এটা হচ্ছে তার এক বইয়ের নাম। 1844 সালের সময় যেটা রচনা করা হয়, বইটা পরে আমরা আবিষ্কার করি, কার্ল মার্কস মারা যাওয়ার পরে, অনেক পরে আসলে 20 শতকে এসে। সেই বইয়ের একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য পাওয়ার অফ মানি, টাকার শক্তি। এবং কার্ল মার্কস সেখানে দেখিয়েছেন যে টাকা এমন সব ঘটনা ঘটতে পারে যে দেখা যাচ্ছে যে মানুষ তার নিজের মুখ, তার পৃষ্ঠদেশ
স্পর্শ করতে পারে শুধু টাকার জোরে, টাকা সেই ঘটনাটাকেও ঘটাতে পারে। মুখ তো আপনার পৃষ্ঠদেশ স্পর্শ করা সম্ভব না, সেটাও ঘটাতে পারে। টাকা দিয়ে যত বৈপরীত্য, সেই বৈপরীত্যকেও মুছে দেওয়া যেতে পারে। আমি এটা যখন মার্কসের টাকা কি কি করতে পারে এটা যখন পড়েছি, তখন তো আমি তো ভাবছি এর চেয়ে ভালো লেখা। তারপর যেরকম শেক্সপিয়ারে সে বলছে যে টাকা হচ্ছে হলুদিয়া ঈশ্বর, দাও ভিজিবল গড, এবং শেক্সপিয়ারকে মার্কস ওখানে উদ্ধৃত করেছেন এই টাকার শক্তি বোঝাবার জন্য। তখন টাকার শক্তির যখন ব্যাপার আসে, তখন নিশ্চিতভাবে বলা যায় যে টাকা যার, খুবই সহজভাবে বলা যায়, টাকা যার হাতে সে তো কিনবে, কেনা ছাড়া তো টাকা প্রায় অর্থহীন, হ্যাঁ এইভাবে বলা যায়। তো সেখানে শিক্ষা কিনবে, চিকিৎসা কিনবে, নিরাপত্তা কিনবে, বিভিন্ন জিনিস কিনবে, এবং বিভিন্ন দেশে সে সর্বভোগ, এবং সে সর্বত্রই সেটা করবে। তো এই কারণে নিঃসন্দেহে, এবং সেই ক্ষেত্রে তো এই যে আমাদের শিক্ষা ক্ষতিগ্রস্ত হলো, আমরা দেখছি যে শিক্ষা তো একটা বৈষম্য তৈরি হলো সমাজে, শিক্ষাই তো সমাজে বৈষম্য তৈরি করে, এবং সমাজে বিরাজমান বৈষম্য শিক্ষাকে আবার ডায়ালেকটিক্যালি প্রভাবিত করে। সুতরাং এটার সম্পর্ক একটা আছে, ডায়ালেকটিক্যাল দ্বান্দ্বিক সম্পর্ক আছে। তো এটা বলার পর এবারে এটা বলি যে শিক্ষার ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা তো স্বাধীনতার পর আমরা যে ধরনের গণমুখী জনগণের যে শিক্ষা চেয়েছিলাম, আমরা তো 3 ধরনের শিক্ষা চাই নাই, বৈষম্যমূলক বিভাজন সহ শিক্ষা, একদিকে আপনার মাদ্রাসা শিক্ষা, তারপর পাবলিক শিক্ষা, তারপর আপনার প্রাইভেট শিক্ষা, এটা চাই সব মানুষের 12 রকমের শিক্ষা, হ্যাঁ এই ধরনের 12 রকমের শিক্ষা। আমি একটা জাস্ট, আপনি ঠিকই বলেছেন, আরও বেশি, আমি জাস্ট বোঝানোর জন্য এই যে বিভাজনটা, মূল প্রধান 3টা বিভাজনের কথা উল্লেখ করলাম, এবং তার মধ্যেকার যে বৈষম্য আছে সেটা তো আছেই। এটা হচ্ছে কি একটা আগে থেকেই একটা শ্রেণীবিভক্ত সমাজ, সেই শ্রেণীবিভক্ত সমাজকে আরও শ্রেণীবিভক্ত করার ক্ষেত্রে এর পুনরুৎপাদনে এই শিক্ষা ব্যবস্থাটা তার ভূমিকা পালন করে। এটা অবশ্যই বলতে হবে। এবং এই শিক্ষা ব্যবস্থা এটা কেন হলো যে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের যে 3টা ঘোষিত নীতি ছিল, অনেকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন ইত্যাদি, কিন্তু আমরা কিন্তু ইতিহাসটা অনেক সময় বলে যাই যে আমরা মুক্তিযুদ্ধের 3টা ঘোষিত নীতি ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। এই 3টা ঘোষিত নীতি এটা যদি আমরা অনুসরণ করতাম ঠিক মতো, এবং এখন করার দরকার বলে আমি মনে করি। আমার মনে হয় যে বাংলাদেশের নতুন রাজনীতি যদি আমরা কথা চিন্তা করি, যে রাজনীতি জনগণের মুক্তির পক্ষের রাজনীতি, জনগণের মুক্তি আনবে, বিশেষ করে মেহনতি মানুষকে কেন্দ্রে রেখে, সেই রাজনীতির জন্য আমার মনে হয় যে এটা তো অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। তা আমরা সেখান থেকে সরে এসেছি। আমাদের জাতীয় শাসক শ্রেণী এমনভাবে বিকশিত হয়েছে যে শাসক শ্রেণী হচ্ছে লুণ্ঠনবাজ, এইভাবে দাঁড়িয়ে তারা বিত্তশালী হতে পারে, তারা টাকা পাচার, টাকা পাচার হচ্ছে, মানি লন্ডারিং আইন এক ধরনের আছে, কিন্তু এটা কতটা কার্যকর হয়েছে বলেন? এখন যারা টাকা, এই জন্য আমাদের মনে হয় যে কিছু প্রশ্ন আমাদের তোলানো দরকার, যে প্রশ্নগুলো তোলায় আমার মনে হয় যে আমার বন্ধু কমরেড আনু মোহাম্মদ একটা বিশেষ তার মানে একটা ভূমিকা আছে বলে আমি মনে করি। সে প্রশ্নগুলো হচ্ছে যে এই যে ব্যাংকগুলো এত লুণ্ঠনের শিকার হয়েছে, তাই তো, এত লুণ্ঠনের শিকার হয়েও তাদের অপরাধীরা কীভাবে মহাদাপটে থাকে, এই যে লুট বন্ধ না করে জনগণের টাকা থেকে সেখানে কেন ভর্তুকি দেওয়া হয়, এই প্রশ্নগুলো আমাদের উঠানো উচিত। কেন কতিপয় গোষ্ঠীর বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা দেওয়া হয় ক্যাপাসিটি চার্জের নামে, কিংবা ধরেন বাংলাদেশের সেতু, ফ্লাইওভার এবং বাংলাদেশের যে সড়ক নির্মাণের জন্য যে ব্যয়টা হয়, সেই ব্যয় কিন্তু দেখবেন যে এটা স্টাডি হয়েছে, এটা আমার কথা না, বিশেষজ্ঞরা স্টাডি করেছেন, সবচেয়ে বেশি ব্যয় হয় আমাদের এখানে। কেন? সড়ক, সেতু, এগুলো ব্যয় সবচাইতে বেশি। কেন বছর বছর পোশাক শ্রমিক আর প্রবাসী শ্রমিকদের আয় থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়, যে প্রশ্নটা আমি আগেই তুলেছি। কেন তার খবর আন্তর্জাতিক নানা প্রতিষ্ঠান প্রচার করলেও আমাদের রাজস্ব বোর্ড, আমাদের মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, দুদক প্রয়োজনীয় পদক্ষেপ যতটা নেওয়া উচিত ততটা নিচ্ছে না, যদি আমি খুব মাইল্ডলি বলি। কেন এগুলো হচ্ছে? এগুলো প্রশ্ন তো তুলতে হবে। আমরা যেমন কর জিডিপির যে অনুপাতের কথা বলি, তাই না, এটা নিয়ে কথা, কর জিডিপির রেশিও, ঠিক আছে, তাহলে আমরা কর সার্ভিসের রেশিও নিয়েও কথা বলার দরকার। জনগণ কীরকম সার্ভিস পাচ্ছে? এখন আমরা যদি আমাদের করের টাকা যদি এইভাবে আমরা দেই, অপচয় হয় এবং সেই অপচয় হয়, লুট করা হয় সেটাকে, তাহলে তো মুশকিল, বাড়তি দাম দিতে থাকবো অথচ বিদ্যুৎ পাবো না, এটা তো হতে পারে না। এইসব প্রশ্ন মানে বিশেষ করে আমরা যদি জনগণকে কেন্দ্রে রাখি, তাহলে এইসব প্রশ্ন আমার খুব গুরুত্বপূর্ণ হয়। বড়লোকদেরকে সামনে রেখে এইসব প্রশ্নটা উঠানো উচিত। হ্যাঁ, এবং এই যে আমরা যদি শিক্ষাতে আরেকটু আমি থাকতে চাই, আমরা ফিরি শিক্ষায় অবশ্যই। হ্যাঁ, এই যে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা, এবং সেই শিক্ষাটার আর সুষম বা পুষ্টিকর রইল না,
হ্যাঁ, রইল না এই জন্য, এবার সবার জন্য রইল না পুষ্টিকর, কারণ যার কাছে বেশি টাকা সে পুষ্টিকর শিক্ষাটা নিয়ে চলে যাচ্ছে, তথাকথিত পুষ্টিকর যদি বলি। আসলে ওই শিক্ষাটা এবং এই যে বিনিয়োগের কথা যদি বলি, শিক্ষা ক্ষেত্রেও কিন্তু বিনিয়োগটা সেভাবে হচ্ছে না, শিক্ষক তৈরির ক্ষেত্রেও। হ্যাঁ, আমার কাছে টাকা আছে, আমি এখানে বিনিয়োগ না করে আমি চলে যাচ্ছি, আপনি যে দেশে থাকেন মার্কেট মূল্যকে চলে যাচ্ছি শিক্ষা নিতে, আমার টাকা আছে। আর যার টাকা নেই সে মুখ বুঝে এখানে, দেখেছি আমরা সেটা একটা বাস্তবতা, ভয়াবহ বাস্তবতা। হ্যাঁ, সেটাই বলছি। তো এই যে বাস্তবতা, এই বাস্তবতা উচ্চ শিক্ষাটা মানসম্মত পর্যায়ে আমরা নিতে পারলাম না বা নিতে পারছি না। শতখানেক বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং যেটা সরকারি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও অনেক। সেই জায়গাটা নিয়ে যদি আপনি একটু কথা বলেন। মূল কথায় আসি, তাহলে মূল কথাটা হচ্ছে যে প্রথমত এবং প্রধানত শিক্ষার তুমুল পণ্যায়ন ঘটেছে, শিক্ষা বাণিজ্যিকীকরণ ঘটেছে, শিক্ষা ব্যবসা। শিক্ষাকে যে ব্যবসায় হিসেবে শিক্ষাকে না, এটা শুধুমাত্র যে বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য তা না, এটা বৈশ্বিক পুঁজিবাদে আমরা এটা লক্ষ্য করছি। ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে আমি থাকি, সেখানে তো শিক্ষাকে ব্যবসা হিসেবে নেওয়া হচ্ছে। শিক্ষাকে ব্যবসা হিসেবে মূলত দেখা হয় যে শিক্ষা দিয়ে আমরা টাকা বানাবো আগে, মানে আরও মুনাফা লাভ করবো শিক্ষা দিয়ে, এই যে ব্যবসা হিসেবে না। এই ব্যবসার মডেল কিন্তু পুঁজি সর্বত্র একইভাবে বিকশিত হয় না। পুঁজিরও মিল কিন্তু পুঁজির বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের তার প্রকাশ ঘটে, তার ফেনোমেনাল ফর্ম আমরা লক্ষ্য করি বিভিন্ন জায়গায়। বাংলাদেশে যে অবস্থাটা হয়েছে, বাংলাদেশে তো অবস্থা হচ্ছে যে একটা দল আছে, আমি দেখেছি যেটা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি দিয়ে একেবারে নক্কারজনকভাবে ব্যবসা করতে চায় সব। আবার প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যেও আবার ভেতরের কিছু বিভাজন আছে, সব বিশ্ববিদ্যালয় যে একইভাবে করেন তা না। কিন্তু এই যে মুনাফার যে লক্ষ্যটা, এটা তো থাকে, এটা তো একটা ফান্ডামেন্টাল বিষয় এখানে। তা আমি সেটা বলবো, এই যতক্ষণ আমরা মানে শিক্ষাকে ব্যবসা হিসেবে দেখব, আমি মনে করি সেই শিক্ষা আমাদেরকে খুব বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবে না। সেই শিক্ষা কিছু কিছু ছাত্রছাত্রীদের, ভালো ছাত্রছাত্রীদের বিদেশে পাঠিয়ে বিদেশি ডিগ্রি নিয়ে আসবে এবং তারা আবার সংস্কৃতি বিযুক্ত হয়ে দেশে ফিরবে অথবা দেশে ফিরবে না ইত্যাদি, এরকম একটা অবস্থা তৈরি হবে। কিন্তু আমার মনে হয় না যে মুনাফা ভিত্তিক শিক্ষা, এই ধরনের ব্যবসার মডেলের শিক্ষা যার উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, এই শিক্ষা আমাদেরকে বেশি দূর নিয়ে যেতে পারে। দ্বিতীয়ত, আমাদের শিক্ষা যদি উপনিবেশবাদী থাকে, সেটাও তার একটা সমস্যা। উপনিবেশবাদী শিক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেত্রে সেটাও আমাদেরকে একদম, সেটাও আমাদেরকে বেশি দূর নিয়ে যেতে পারবে না, এটা আমি মনে করি। এবং আমি এটা খুবই মনে করি যে এই শিক্ষা ব্যবস্থার উপর যে মানে শিক্ষা নিয়ে যদি আমরা সত্যিকারেরই খুব গভীরভাবে না ভেবে এটাকে খোল নলচে পাল্টে না দেই এই শিক্ষা ব্যবস্থা এগুলো। আমি বিরতিতে যাব, দুটো শব্দ নিয়ে যাচ্ছে, একটা হচ্ছে আপনি সংস্কৃতি এবং বৈশ্বিক কথা বললেন, এবং বৈশ্বিকভাবে আমরা দেখছি যে টাকা আমাদের বৈশ্বিক সংস্কৃতিকেও প্রভাবিত করছে। তার যে মানে নৃতাত্ত্বিক যে সম্পর্কটা আছে বিভিন্ন জনপদের সঙ্গে, মাটির সঙ্গে, সেই সম্পর্কচ্যুত সংস্কৃতিও আমরা বৈশ্বিকভাবেও দেখছি। সুতরাং বাংলাদেশেও সেটা দেখা যাচ্ছে। সেটা নিয়ে আপনার মন্তব্য শুনতে চাবো। আমি যে বিষয়টা আপনার সঙ্গে কথা শেষে বললাম যে বৈশ্বিক এবং সংস্কৃতি দুইটা বিষয়ে, যে এই যে টাকার কারণে আমাদের কিন্তু দৃশ্য মাধ্যম বলেন বা সংবাদ মাধ্যম বলেন, সেইগুলোও কিন্তু পরিবর্তন হয়েছে। সেখানকার যে পণ্য, আমি যদি কন্টেন্ট বাধেও বলি, সেটারও পরিবর্তন হয়েছে, যে সেগুলো কেনাবেচার যে পর্যায়টা এবং সংস্কৃতি বিক্রি হয়ে যাচ্ছে সেটা অনেকে বলছেন, বা সংস্কৃতির খোলনা হচ্ছে পাল্টে দেওয়া হচ্ছে, এবং একটা মাটির সঙ্গে একটা বিচ্যুতি ঘটছে, আবার কোথাও কোথাও আবার ফিরছেও। এই পর্যবেক্ষণটা নিশ্চয়ই আপনার আছে। হ্যাঁ, সংস্কৃত অত্যন্ত জটিল, বহুলব্ধি ভারাক্রান্ত এলাকা, যাকে ঠিক এক কথায় আমরা বিশেষায়িত বা করতে পারবো না। কিন্তু তারপরেও কথাটা তো সত্য যে সংস্কৃতি তো পুঁজির যে প্রভাব, সে প্রভাব থেকে তো দূরে থাকতে পারে না। আমি তো মনে করি যে রাজনৈতিক অর্থনীতি এবং সংস্কৃতি এটা একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা আরেকটাকে প্রভাবিত করে। এবং সেই বিবেচনা, সেই দৃষ্টিকোণ থেকে, সেই জায়গা থেকে অবশ্যই আমরা বলতে পারবি যে আমরা পৃথিবীতে এখন আমরা যে সংস্কৃতির তুমুল এবং অভাবনীয়, অভূতপূর্ব পণ্যায়ন লক্ষ্য করছি এখন। সংস্কৃতির যে পণ্যায়ন, এবং এই সংস্কৃতির পণ্যায়নের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে উঁচু শ্রেণী যেটাকে বলি আর বা মধ্যবিত্ত শ্রেণীর একটা বিশেষ দারুণ ভূমিকা আছে, এবং এর একটা প্রভাবও এমনকি নিম্ন শ্রেণী, বিশেষ করে কৃষক শ্রমিক, তাদের উপরও যে পড়ে না তা না, পড়েছে।
এবং এই প্রভাবের ফলে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে বিচ্ছিন্নতা, এলিয়েনেশন। এবং এই এলিয়েনেশনের মাত্রা একটা না, একাধিক কয়েকটা মাত্রাকে চিহ্নিত করা যাবে এই ক্ষেত্রে। এই পুঁজিবাদী সংস্কৃতি যদি আমরা এটাকে বলি, আমরা তো পুঁজিবাদী সংস্কৃতির ভেতরে আছি। এই যে আপনি বসে এটা খাচ্ছি, তারপরে এখানে এইভাবে কথা বলছি, এই টেলিভিশনে গিয়ে এখানে উপস্থিত হচ্ছি, এই যে ফেসবুকে উপস্থিত হচ্ছি, সমস্ত কিছু সংস্কৃতির অংশ। এই সমস্ত কিছুকেই কিন্তু পুঁজিবাদ থেকে আপনি বিচ্ছিন্ন করতে পারবেন না বৈশ্বিক ব্যবস্থা হিসেবে পুঁজিবাদ। অর্থাৎ আমরা পুঁজিবাদী সংস্কৃতির ভিতরে আছি, সারা পৃথিবী পুঁজিবাদী সংস্কৃতির ভিতরে আছে, যদিও প্রতিটি শ্রেণীর সম্পর্ক এই সংস্কৃতির সাথে একরকম নয়। এটা ধরতে হবে। এটা ধরার পর এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এই সংস্কৃতি, যে সংস্কৃতি এই তুমুল পণ্যায়ন তৈরি করেছে, এই সংস্কৃতির ফলে যেটা হচ্ছে যে আমাদের যে জাতীয় সংস্কৃতি বলে যে একটা কথা থাকে, এই কথাটা আমার না, এটা আমিলকার কাবরালের মধ্যে অত্যন্ত আমার শ্রদ্ধেয় তাত্ত্বিক, মার্ক্সবাদী কালো তাত্ত্বিক আফ্রিকার আমিলকার কাবরাল বলেছিলেন যে যখন সাম্রাজ্যবাদী আগ্রাসন চলতে থাকে, সাম্রাজ্যবাদের যুগ কিন্তু শেষ হয়ে যায় নাই, সাম্রাজ্যবাদের চেহারা এবং চরিত্র বদলেছে। পুঁজিবাদ তো আছে, পুঁজিবাদ থাকলেও সাম্রাজ্যবাদও থাকে, তাই না? তো এখন সেই সাম্রাজ্যবাদের চেহারাটা পরিবর্তিত হয়েছে। ইলেকট্রনিক সাম্রাজ্যবাদের কথা বলে কেউ, মিডিয়া সাম্রাজ্যবাদ, সেটা আবার ইলেকট্রনিক সাম্রাজ্যবাদের সাথে নতুন নতুন চেহারা নিচ্ছে। কিন্তু এই যুগে আপনি দেখেন যে এলিয়েনেশনটা তৈরি হচ্ছে, সেই এলিয়েনেশনটা হচ্ছে যে আমাদের যে জাতীয় সংস্কৃতি তার সাথে একটা এলিয়েনেশন। একটা দল তারা মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চায়, এবার এখানে মার্কিনায়নের প্রসঙ্গ, কারণ আপনি যদি গোলকায়ন বলি বা বিশ্বায়ন যাকে বলি, গ্লোবালাইজেশনের কথা যদি আসে, তো তবে তো মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলতে হবে। অনেকে মনে করেন, যথার্থই মনে করেন যে গ্লোবালাইজেশনের একটা অর্থ, বিশেষ অর্থ একমাত্র না হলেও হচ্ছে যে মার্কিনায়ন, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিনায়িত হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে অনেককে আমি লক্ষ্য করছি যে নিজের ভাষাটা ঠিক মতো বলতে পারে না। মধ্যবিত্তের একদল যারা ইংলিশ মিডিয়ামে পড়ে এসে তারপর আবার যখন ইউনিভার্সিটিতে ঢুকছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে, আমি বাংলায় কথা বলি, তারা ইংরেজিতে কথা বলে। এবং এরকম আমার জীবনে হয়েছে যে আমি বাংলায় কথা বলি, তারা ইংরেজিতে কথা বলি। তো একজন এক সময় একটা ছোট্ট গল্প বলি, সেটা হচ্ছে যে একজনের সাথে আমার কথা হচ্ছিল, সেটা হচ্ছে একটা বিশেষ বিশ্ববিদ্যালয়ের নাম নাইবা নিলাম, সেখানে বসে তা আমার সাথে তার কথা হচ্ছে, আমি বাংলায় কথা বলছি, উনি ইংরেজিতে কথা বলছেন, আমি বাংলায় কথা বলছি, উনি ইংরেজিতে কথা বলছেন। আমি বলছি না যে আমি এটা কিন্তু কোনো ভাষাভিত্তিক জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকে কথাটা বলছি না, কিন্তু বোঝার চেষ্টা করছি জিনিসটা কি। তো তখন আমি বুঝতে পারলাম যে সে তো বাংলা বোঝে ঠিকই। তাকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনি বাংলায় বোঝেন ঠিকই, কিন্তু আপনি খালি ইংরেজিতে মানে কী কারণ? তখন আমাকে সরাসরি বললো, ইংরেজি আমার আসে না। তা আমি তখন বাংলা আমার আসে না, বাংলা আমার আসে না, বাংলা আমার। তো আমি জানছিলাম কেন বাংলা আপনার আসে না? বলে যে আমি বিদেশে ছিলাম। কতদিন ছিলেন? আমি বিদেশে 9 বছর ছিলাম। কোথায় ছিলাম? কানাডায় ছিলাম। আমি ওখানে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছি ইত্যাদি, এসব বলে গেল। তোমার কেন আসে না? তাই বলি আসে না। হ্যাঁ, আমার তো আসে না। তখন আমি তাকে বললাম যে আমি তো মার্কিন যুক্তরাষ্ট্রে 26 বছর ছিলাম এবং পড়াচ্ছি, এবং সেখানে পড়াই, এবং ইংরেজি সাহিত্যে আমার একটা ডক্টরেট আছে। এবং শুধু ইংরেজি সাহিত্যের ডক্টরেট না, যাদের মাতৃভাষা ইংরেজি, যারা ইংরেজি সাহিত্যে গবেষণা করে তাদেরকে আমি তদারকি করি এবং তাদের পড়িয়েছিও। তো আমার, এবং শুধু তাই না, আমি বিয়েও করেছিলাম যে তার মাতৃভাষা মার্কিন, এবং তার গর্ভের যে সন্তান, আমার সন্তান, তারও মাতৃভাষা ইংরেজি। তা আমি যদি বাংলায় বলতে পারি, আপনি কেন বলতে পারবেন না? এটা কি, মানে ব্যাপারটা কি? তখন সে একটু থহে বললো যে না, আমার আসে না বলে। তারপর আমি ইংলিশ মিডিয়ামে পড়েছিলাম, তার দ্বিতীয় উত্তর। এই বোধটাই আসে না যে সে কিভাবে মানে বিচ্ছিন্ন হয়েছে। এই বিচ্ছিন্নতা কিন্তু আমাদের, এই যে আমি সরাসরি ভালো খারাপের দিকে যাচ্ছি না, কিন্তু এইরকম একটা অবস্থা, মানে সাংস্কৃতিক বিচ্ছিন্নতা তৈরি করছে টাকা। আমরা যদি বড় লোকের জায়গায় আবার ফিরি, টাকাই কিন্তু বিচ্ছিন্নতা তৈরি করছে। বলে দিচ্ছে যে তুমি চা এখানে খাবে না কোথায় খাবে, তুমি এই যে সিঙ্গারাটা বা পুরিটা কোন দোকানে বসে খাবে, ফুচকাটা তুমি কি পথের ধারে বসে খাবে না একটা নিয়ন্ত্রিত একটা দোকানে বসে খাবে, সেটা কিন্তু টাকাই ঠিক করে দিচ্ছে। এর ভেতরে আরেকটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে আমি বাংলাদেশে মধ্যবিত্তের মধ্যে লক্ষ্য করি, একদল ঐতিহ্যবাদী আছেন। ঐতিহ্য গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নাই। আমাদের ইতিহাসে আমাদের যে ভাব সম্পদ আছে, সেগুলোকে আমাদের ফিরে তাকিয়েও দেখে সেগুলো যদি আমরা ব্যবহার করতে পারি, এবং তার ভালো একটা, তার তো সেটা তার একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক মূল্য আছে বলে আমি মনে করি। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে একটা দল আছে, তারা আবার ওই সমস্ত কিছু বাদ দিয়ে ঐতিহ্যে মজে থেকে এটাকে রোম্যান্টিসাইজ করে এত মাত্রায় যে মনে হয় যে এই সময়ের এখন মুখপাত্র হবে যে ধরা যাক আলাওল বা লালন ফকির। লালন ফকির আমার অত্যন্ত প্রিয়। আমার একটা বই আছে, পাঠ শব্দ ও নৈশব্দের রাজনীতি। সম্প্রতি আমি যদি দেখাতে পারি একটু, সম্প্রতি এই বইটা বেরিয়েছে, হ্যাঁ, তুলনামূলকভাবে সাম্প্রতিক বই। এই বই আমি লালন ফকিরের দিয়েই আমি শুরু করেছি। কিন্তু লালন ফকিরকে
আমাদের সময় উপস্থিত করতে গেলে ধরুন টাকা বিরোধী অবস্থানে যদি উপস্থিত করতে চাই, তাহলে লালন ফটিককে সেখানে রিইনভেন্ট করার দরকার। তাকে নিয়ে তার একটা বিশুদ্ধতাবাদী চর্চার ভিতরে ঢুকে, আপনি যেটা বলছেন যে মানে সময়ের সঙ্গে মিশ্রণটা আমরা করতে, সময় কি চাচ্ছে সেই মিশ্রণটা আমরা করতে পারছি না, এবং সেই সময় যা চাচ্ছে তাই যে আমরা করবো তা না, সময়কে বদলাবারও চেষ্টা থাকবে, মানে কিন্তু সময়টাকে দুইটার মিশ্রণ দরকার আছে, সময়টাকে বোঝাটা খুব জরুরি, এবং ওই সময়টাকে বুঝে ওইভাবে পদক্ষেপ নেওয়াটা দরকার বলে আমি মনে করি। আপনি যে লালনের কথা বললেন, আলাউলের কথা বললেন, বা আমরা যদি আমি একটা উদাহরণ দিই, আমরা যদি কথা বলছি ঐতিহ্যকে ফেটিসাইজ করার যে একটা ব্যাপার আছে না, এই ফেটিসাইজ করা, কমোডিটি ফেটিসিজমের মতোটা আরেকটা ফেটিসিজম, যে ঐতিহ্যের মধ্যে থাকলাম যে ওইটাই বোধহয় প্রগতির পথ, এটা দিয়েই আমি একটা রেজিস্ট্যান্সের সাইট তৈরি করতে পারে, সেটা কার্যকর নাও হতে পারে, কারণ বর্তমান সময়ের যে চাহিদা, বর্তমান চেহারা এবং চরিত্র, যেটা বলছিলাম যে আজকে আমরা যখন কথা বলছি তখন বেগম সুফিয়া কামালের জন্মদিন। এখন উনি যেভাবে নাগরিক জাগরণের কথা বলেছেন, এখনকার মেয়ে তো আর সুফিয়া কামালের মতো বলবেন না, কিন্তু আমার ঐতিহ্য, কিন্তু সুফিয়া কামালের যে আদর্শিক জায়গা ছিল সেটা ধরে রেখে ও আজকে 2023-এর মতো করে কথা বলবে। এই জায়গাতে মনে আমাদের একটু ভুল হয়ে যায়, সেটা হয়তো টাকার চঞ্চলতার কারণে হয়তো আমরা সেটা বুঝতে পারি না। বটে বটে, শুধু টাকার চঞ্চলতা না, আরও বিষয় আদর্শিক যে অভিক্ষেপ কাজ করে সেটি আরেকটি ব্যাপার, সেটা তো বটেই। এবং রাজনৈতিক যে অবস্থা, সেই অবস্থাও তার যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি আমাদের গড়ে উঠেছে। আর আরেকটা ব্যাপারে যে আপনি মার্কিনের কথা বলছিলেন, বাংলাদেশের যে সংকটটা, বা আমরা যেই সংকটের মধ্যে থাকি, যে আমরা আসলে কোন দিকে যাব সাংস্কৃতিকভাবে, আমরা কি পূর্ব দিকের সংস্কৃতিকে নিব নাকি আমরা পশ্চিমের সংস্কৃতিকে নিব? এখন তো বাঙালি বা বাংলাদেশে তো নানা দিকে যাচ্ছে, অভিবাসী বাঙালি, এবং সেখানে যে একটা আমরা করছি, বইমেলা করছি, নানা কিছু করছি বিভিন্ন দিকে যেয়ে, কিন্তু আমি কোনটাকে ধারণ করে চলবো এই একটা স্থিতি অবস্থায় আসতে পারিনি আমরা এখনো, না আসতে পারি না। আর আমি এবং আমরা কিন্তু আরেকটা করি, সেটা হচ্ছে আমি এবং আমরা এইসব শব্দ ব্যবহার করে আমরা চূড়ান্ত দৃষ্টান্তে কিন্তু মধ্যবিত্ত এবং উচ্চ শ্রেণীকেই কেন্দ্রিকতা দেই। আমি বা আমরার মধ্যে কি আসলে বাংলাদেশের কৃষক এবং শ্রমিক আছেন কি, আমি এবং আমরার মধ্যে কি বাংলাদেশের যারা মার্জিনালাইজড পিপল, মানে যারা বিভিন্নভাবে উপেক্ষিত থাকেন এবং অত্যাচারিত হয়েছেন, যারা, যেমন ধরেন 3 ধরনের মাইনরিটির কথা আমরা বলতে পারি, লিঙ্গুইস্টিক, এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটি, তারা আছেন কিনা। এই আমি শব্দের যতটা আছে, নারীরা ততটা আছে কিনা, সেই জায়গায় এগুলো কিন্তু আমাদের খুব একটা দেখার দরকার। সুতরাং আমরা বলতে কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত এই মধ্যবিত্ত আমাদের কি, এটা আমি নিয়ে আলোচনা করেছি, আমি এই আলোচনার শুরু বিরোধী থেকে ফিরে এসে সঙ্গে সঙ্গে একই সঙ্গে শুনবো হচ্ছে ওই যে জীবনানন্দ দাশের সেই টাকা কবিতাটিও আপনার ইলাস্ট্রেট করা, সেই জায়গাতে যাওয়ার পরে আমি কি কবিতাটা আমরা আগে শুনবো নাকি আমরা কবিতাটা দিয়ে হয়তো একটু শেষ করতে পারি? তাহলে এই যে মানে আমরাতে কারা আছে, কাদেরকে আমি সেটা বলছিলাম, সেই আমরার শব্দটা সেই জায়গাটা আমাদের চিন্তা করতে হবে। সেই জায়গাটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখব যে আমাদের অধিকাংশ মানুষ এখনো, ঠিক বাংলাদেশের অধিকাংশ মানুষ, মেহনতি মানুষ, এদের তো মুক্তি ওইভাবে আসেনি। মানে আপনি যদি বলেন অর্থনৈতিক মুক্তি, আমাদের তাদের জীবনযাপনের সমস্ত কিছু, এবং নিম্ন মধ্যবিত্তের অবস্থা অত্যন্ত শোচনীয় অবস্থা আছে, নিম্ন মধ্যবিত্ত, এবং জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে যাচ্ছে, এবং এরপরে জীবনযাপনটা যে কি দুর্দান্তভাবে স্ট্রাগল এখন, এগুলোকে আমার মনে হয় যে আমরা যারা মধ্যবিত্তে যারা লিখি, আমরা লেখালেখি করি, এই বিষয়গুলোকে আমরা কিন্তু সামনে আনি। আপনি দেখেন মধ্যবিত্ত লেখকদের শতকরা 90% আছে, কিছু ব্যতিক্রম নিয়ে কথা বলছেন, প্যাটার্ন, কিন্তু এইসব বিষয় সম্পূর্ণরূপে উদাসীন। আমাদের যে লেখকদের কথা যদি বলেন, তারা নিজেদের শ্রেণীকে, এবং তারা শুধু তাই না, নিজেদের শ্রেণীরা নিজের দৃষ্টি দিয়ে মনে করছে এটি বাংলাদেশের বাস্তবতা। আসলে বাংলাদেশের বাস্তবতা তার চেয়ে অনেক বড়। তো এটি একটা আমি খুবই লক্ষ্য করি, এবং আমাদের লেখকদের আমি মনে করি যে ওই যে 90% কথা বললাম, যেটা অত্যন্ত রাজনীতি বিমুখ এবং জনগণ বিমুখ, এবং তারা মনে করে যে আবার আরেক দল আছে যে জনগণ নিয়ে কথা বলে কী লাভ হবে, জনগণ নিয়ে কথা বলে তো কোনো লাভ হবে না, এরকম একটা জায়গা থেকে তারা তাদের দায়িত্ব গণ্ডিটাকে ছোট করে নিয়ে এসছে, এবং যারা কথা বলে তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে ইত্যাদি ইত্যাদি। এখন কথা হচ্ছে যে কথা না বলেও, কথা আপনি যদি বলেও সরাসরি প্রশ্ন না করলেও, আপনি যতক্ষণ কথা বলছেন, আর্টিকুলেট করছেন, পজিশন নিচ্ছেন, প্রশ্ন তুলছেন, ততক্ষণ পর্যন্ত আপনি একটা পথে আছেন। অন্তত যারা এর বিরোধী তারা জেনে যায় যে চ্যালেঞ্জ আছে,
আমরা এটাকে মেনে নিচ্ছি না এত সহজে, মেনে নিচ্ছি মানে প্রশ্ন করতে শিখছেন। এবং এখানে কি তারা মুদ্রার কাছ থেকে শিখেছে? যেমন মুদ্রা তো, এবং মুদ্রাতে লেখা আছে চাইবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, কোনো রকম প্রশ্ন ছাড়া। এই যে প্রশ্নহীনতাকে উপনিবেশবাদ যেমন প্রশ্রয় দেয়, তৈরি করে, ওই আবহটা পুঁজিও তাই করে। পুঁজি তো প্রশ্ন করতে, প্রশ্নের বিরুদ্ধে চলে যায়। যদিও ক্ষেত্র বিশেষে মুনাফার স্বার্থে পুঁজি কিন্তু প্রশ্ন তুলতেও দেবে, যদি প্রশ্ন টাকা আনে। হ্যাঁ, প্রশ্ন যদি টাকা আনে, কোনো কারণে প্রশ্ন যদি আপনার মুনাফার জন্য প্রশ্ন জরুরি হয়, তা আপনি প্রশ্ন তুলতে পারেন। ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা ততক্ষণ পর্যন্ত সৃজনশীলতা যতক্ষণ সে টাকা আনবে বা যতক্ষণ সে একটা মুনাফার কাজে ব্যবহৃত হবে ততক্ষণ পর্যন্ত, এটা তো আছেই। কিন্তু আমাদের, আপনি যেটা ধরেছেন সেটি কিন্তু পুঁজির যে সংস্কৃতি, এই সংস্কৃতি কিন্তু আমাদের চৈতন্যকে ভোঁতা করে দেয়। এই সংস্কৃতি আমাদেরকে ছোট জিনিসের সঙ্গে বড় যে জিনিস তার যে সম্পর্ক, সে সম্পর্ককে শর্ট সার্কিট করে, এটাকে ধরতে দেয়, বিচ্যুতি ঘটায়। এদের অ্যাপ্রোচটাই এরকম যে আপনি একটার সাথে একটা সম্পর্ক আপনি কেন দেখবেন, কেন দরকার? হ্যাঁ, আপনি শুধু একটা জায়গায় চোখ ফেলে থাকেন। একটা দর্শন হচ্ছে বিচ্ছিন্নতা। এই এটাও আরেক ধরনের বিচ্ছিন্নতা। আমরা শুরু করেছিলাম বিচ্ছিন্নতা দিয়ে। এই বিচ্ছিন্নতার কথা জীবনানন্দ দাশ নিজেই বলেছেন। এবং জীবনানন্দ দাসকে আমি একটু দ্রুত বলে রাখি যে জীবনানন্দ দাসকে আমরা সনাতনভাবে, আমি সচরাচর একজন মানে নান্দনিকতা, মানে সচরাচর প্রকৃতির কবি, রূপসী বাংলার কবি, নির্জনতার কবি ইত্যাদি বলে অভ্যস্ত আছি। ঠিক সেগুলো তো আছেই জীবনানন্দ দাসে। কিন্তু জীবনানন্দ দাসের একটা গভীর আগ্রহ ছিল কিন্তু এক ধরনের রাজনৈতিক অর্থনীতিতে। এবং তিনি রাজনৈতিক অর্থনীতির কিছু বিষয়, অনুষঙ্গ, এমনকি কিছু ট্রোপ তিনি তার কবিতার স্পেসে হাজির করেছিলেন, চালু রেখেছিলেন। উনি টাকা নিয়ে কথা বলেছেন। উপন্যাসে তো আছেই, কবিতার ভেতরে চিন্তা করে, কবিতার ভেতরে আপনি কিভাবে হুন্ডির ব্যবসা, তার বাজেট নিয়ে কথা আছে, তার বাজেট ভাবনা, কবিতার 4-5 লাইনে বাজেট নিয়ে কথা বলছেন, কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে কথা বলছেন, ইনফ্লেশন নিয়ে, এগুলো শব্দ আবার সরাসরি ইংরেজিতেও ব্যবহার করছেন। এরকম আছে। এরকম একটা কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করব। কবিতার নাম বোনাফাইড। এখান থেকে সম্পূর্ণ পড়বো না, খানিকটা অংশ পড়বো। এই বোনাফাইডের কবিতা এখানে শুরু হচ্ছে, এই এক পৃথিবী যেখানে লোকে ঘুরে ফিরে টাকার কথা বলে। জীবনানন্দ দাশের লাইন, ঘুরে ফিরে টাকার কথা বলে, আবার সেই পেটের ব্যবস্থার কথা বলে। একজন লোককে দামি মনে হয় সে খুব বেশি ইনকাম ট্যাক্স দিতে পারছে বলে, সে খুব ডাল, মাংস, মশলা, মদ, দুধ বা মধু তার টেবিলে ছড়িয়ে রাখতে পারে বলে এইসব শক্তিকে আমরা স্বীকার করি। আর মেয়ে মানুষের সন্তানেরা ঘুরে ফিরে সেই টাকার কথাই বলে, তাই চাকরির কথা, মাইনের কথা, ইনক্রিমেন্ট, রয়্যালটি, কমিশন ও ইন্টারেস্টের কথা, চাল, ডাল, দুধ, বাড়ি ভাড়ার কথা, একটা টাকাও বেশি পেলে খানিকটা খাঁটি আনন্দের কথা, একটা টাকাও কম পেয়ে খানিকটা খাঁটি বিষণ্ণতার কথা। এই সব আন্তরিকতা নিয়ে এই পৃথিবী টাকার কথা বলে, কেবল টাকার কথা বলে। আজকের কথাই তো এটা আজকে আমাদের টাকা নিয়ে তো, হ্যাঁ সেটাই, এই সময়ের কথাই। তো এখানে যেটা হচ্ছে যে মানে জীবনানন্দ দাশ সম্পর্কে যেহেতু আরেকটু কথা একটু বলে নেই, তিনি তো তার সময় তো পুঁজি ঠিক আর আজকের পুঁজির চেহারা প্রায় এক ধরনের না। এখন তো যে পুঁজি, সে পুঁজিকে অনেক নামে ডাকা হয়, কিন্তু একটা মজার একটা টার্ম একজন দিয়েছে যে পুঁজি যে কীভাবে এটা হাইপার ডিজিটালাইজড হয়েছে সেটা বোঝানোর জন্য বলেছে, টেলি-টেকনো -ইলেকট্রো -মিডিয়াটিক -পোস্টমডার্নিস্ট -পোস্ট-ইন্ডাস্ট্রিয়ালিস্ট -হাইড্রোকার্বন -মেটালস অ্যান্ড মিনারেলস ইন্টেন্সিভ ক্যাপিটালিজম। মানে এই যে পুঁজিবাদ যে মানে বিভিন্নভাবে বিস্তার, এবং কিন্তু ফোকাসটা আমরা লক্ষ্য করেন যে ডিজিটালাইজেশনের উপর, ইলেকট্রনিক পুঁজিবাদের কথা এখানে বিশেষভাবে বলা হচ্ছে। পুঁজিবাদ মানে এখনকার সময় পুঁজিবাদ, এই যে ইলেকট্রো, আমরা বড়লোক নিয়ে শুরু করেছিলাম, বড়লোকের আলোচনাই করছিলাম, তাদের মানে আগামীর বড়লোক আমাদের যেটা দরকার, যে প্রক্রিয়ায় বড়লোক তৈরি হয় সেই প্রক্রিয়াটাকে ধ্বংস করা। আচ্ছা, আমরা চাই যে সুযোগ এবং অধিকারের সাম্য, আমরা সেটাই চাই। এবং সেটা যদি চাই, সাম্যের প্রশ্নটা গুরুত্বপূর্ণ। সাম্য কিন্তু আমাদের ইতিহাসের সবচেয়ে আনরিজলভড কোয়েশ্চেন এবং সবচেয়ে র্যাডিক্যাল কোয়েশ্চেন। এটি ঘুরে ফিরে আসতে বাধ্য। যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের সুরা আমরা করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত এই প্রশ্ন ঘুরে আসবে। মানে আপনি কি চাচ্ছেন, বা আমরা কি চাচ্ছি যে আপনি চাচ্ছেন যে আমি যেটা চাচ্ছি পুঁজির বড় লোক না, মনের বড় লোক হোক। মনের বড় লোক তো হবে না, কিন্তু যদি না আমরা সত্যিকারেরই বন্টনের দিকে না যাই, আমরা চাই বড় লোক থাকবে সমাজে, সমাজে ওই বিত্তশালী ওই শ্রেণী। এখন আপনি যদি বলেন যে
আসলে আইডিয়াল সিচুয়েশন কি, তাহলে তো শ্রেণী থাকবে না, এটাই চায় না। আর যখন শ্রেণী থাকবে না তখন বড় লোক উচ্ছেদ হয়ে যাবে। সুতরাং আমি চাই ব্যক্তিগতভাবে, আপনি বলছিলেন আমরা পুঁজিবাদের মধ্যে, ক্যাপিটালিজমের মধ্যে বসে থেকে তো আর, যদি আমরা বড়লোকের কথা বলি, আমাদের চিন্তা করতে হবে, আমাদের চিন্তা করতে হবে অসম্ভবের চিন্তা। এই জন্য চে গুয়েভারা একটা চমৎকার কথা বলছেন, আমরাই বাস্তববাদী, কারণ আমরা অসম্ভবের কথা চিন্তা করি। এবং আরেকটা কথা বলছেন জেমস বল্ডউইন, আমার অত্যন্ত প্রিয় লেখক, আফ্রিকান আমেরিকান লেখক, তিনি বলেছিলেন যে দি ইম্পসিবল ইজ দ্য লিস্ট দ্যাট উই ক্যান ডিম্যান্ড। যা কিছু অসম্ভব সেটা হচ্ছে ন্যূনতম চাহিদা আমাদের, সে অসম্ভব। এবং সেটা হচ্ছে অসম্ভব হচ্ছে এই ব্যবস্থাকে পরিবর্তন করে আমরা নতুন ব্যবস্থা চাই, যে ব্যবস্থা সব মানুষের সুযোগ এবং অধিকারকে নিশ্চিত করবে, সাম্যের কথা বলবে, সেই সাম্য। এখন এই সাম্যটা ধরেন পুরাতন মডেলের সাম্য হবে না, সাম্যকে আমরা যে নতুনভাবে আবিষ্কার করতে হবে, রিইনভেন্ট করতে হবে, এটাই বলবো। সেই সাম্যের পৃথিবী, সেই সাম্যের গোলকের কবে ফিরবে বা দেখা হয়তো পাবো, সেই স্বপ্ন নিয়ে, সেই অসম্ভব চিন্তা নিয়ে, অসম্ভব স্বপ্ন নিয়ে তারপরে আমরা গিয়ে যাব সাম্যের গান। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আপনার সঙ্গে এতক্ষণ, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আপনার সঙ্গে। শুভরাত্রি।